আপনারা কি জানেন একটি সাধারণ গল্প কিভাবে অসাধারণ হতে পারে? একজন গল্পকার যখন তার সৃজনশীলতার সমস্ত জাদু ঢেলে দেন, তখন সেই সাধারণ গল্প রূপ নেয় এক অবিস্মরণীয় অভিজ্ঞতায়। আর ঠিক সেটিই করেছেন আমাদের ভিকি জাহেদ তার ওয়েব ফিল্ম অন্ধকারের গানে। সাধারণ এক গ্রামীণ প্রেক্ষাপট, এক টুকরো সূর্যগ্রহণ আর কয়েকটি মানুষের অন্ধকার জীবনের গল্প, এমন একটি কাহিনী যেখানে প্রতিটি মোড়ে লুকিয়ে আছে চমক। মোশাররফ করিমের দুর্দান্ত অভিনয় আর শেষের অবিশ্বাস্য টুইস্ট পুরো গল্পটিকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। শেষের টুইস্টটি একেবারেই অকল্পনীয়, যা আপনি শেষ পর্যন্ত না দেখে কখনোই বুঝতে পারবেন না। তো চলুন দেরি না করে শুরু করি আজকের গল্প অন্ধকারের গান। গল্প শুরু হয় ভয়াবহ এক সূর্যগ্রহণের মাধ্যমে। সূর্যগ্রহণ নিয়ে আমাদের দেশে অনেক মানুষের অনেক ধারণা রয়েছে। কেউ মনে করে পৃথিবীতে যখন পাপ বেড়ে যায় তখন আল্লাহ এই ধরনের অস্বাভাবিক কিছু ঘটিয়ে আমরা মানুষদের সাবধান করার চেষ্টা করে। কারো মতে সূর্যগ্রহণ করলে কারো না কারো জীবনে বিপদ নেমে আসে, অর্থাৎ সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এইসব কোনো কিছুকেই আমাদের দেশে শুভ বলে ধরা হয় না। তো যাই হোক, দেশে সূর্যগ্রহণ নিয়ে মানুষের মনে অনেক বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিনের বেলায়ও কিছু সময়ের জন্য রাতের অন্ধকার নেমে আসে। গ্রামের মানুষ ভয়ে ছোটাছুটি করছে, কেউ নামাজে বসছে, তো কেউ দ্রুত ঘরে ঢুকে পড়ছে, তো কেউ দোকানপাট বন্ধ করে দিয়ে লুকিয়ে রয়েছে। এর পরের দৃশ্যে আমাদের গ্রামের এক বধূ রূপালীকে দেখানো হয়। তার ছোট্ট একটা ছেলে আর প্যারালাইসিস, শাশুড়ির সেবা যত্ন আর সংসারের টুকিটাকি কাজ করেই তার দিন পার হয়। স্বামী থাকে ঢাকায় চাকরির উদ্দেশ্যে। রূপালী তার শাশুড়ির এত সেবা যত্ন করা সত্ত্বেও সে তার শাশুড়ির মন পায় না। সে সব সময় রূপালীকে কটু কথা শোনাতে দ্বিধাবোধ করে না। তার মতে মানুষের পাপ বেড়ে যাওয়ার কারণে আল্লাহ আমাদের সূর্যগ্রহণের মাধ্যমে সতর্কবার্তা দিচ্ছেন, তাই দ্রুত রূপালীকে অজু করে নামাজ আদায় করতে বসতে বলে। রূপালী নামাজে বসতে বসতে সূর্যগ্রহণ সরে যায় আর সবকিছু আবার স্বাভাবিক হয়ে ওঠে। এরপর আমরা এক সাধারণ ব্যক্তি মুকুলকে দেখতে পাই। মুকুল তার এলাকার এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করে থাকে। তার দেখাশোনা করা, তার খাবার দাবার রেডি করা, এসব কিছুই ছিল মূলত মুকুলের কাজ। আবুল হায়াত সাহেব একদিন তেল মালিশ করার সময় মুকুলকে বলেন, এই বছরটা বাংলাদেশের জন্য বিশেষ একটি বছর, কারণ এক বছরে 3 মাসের ব্যবধানে 2টা সূর্যগ্রহণ দেখবে বাংলাদেশিরা। এর আগে বাংলাদেশে কখনো এমন ঘটনা ঘটেনি, কিন্তু ব্রিটেনে ঘটেছিল। সেই বছর ব্রিটেনের 6 মাসের মধ্যে 3 জন রাজা মারা গিয়েছিল। তখন থেকে তারাও এই সূর্যগ্রহণকে অনেক অশুভ বলে মনে করে থাকে। মুকুলের আবার ইউটিউবে ওয়াজ শোনা হতো বেশ ভালোই। তখন সে আবুল হায়াত সাহেবকে বলে, চাঁদ, সূর্য, পৃথিবী এসব কিছুই একমাত্র আল্লাহর শুধুমাত্র সৃষ্টি। এদের কারো ক্ষতি করার কোনো ক্ষমতা নেই। যা হয় সবকিছু একমাত্র আল্লাহর নির্দেশেই হয়। একবার মদিনাতে একদিন সূর্যগ্রহণ হয়েছিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম মারা যান। মদিনার সবাই ভেবেছিল হয়তো তিনি এই সূর্যগ্রহণের কারণেই মারা গিয়েছিল। এই কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কানে যাওয়ার পরে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সাথে কারো জন্ম, মৃত্যু বা ক্ষতির কোনো সম্পর্ক নেই। যা হয় শুধুমাত্র আল্লাহর নির্দেশেই হয়ে থাকে। তবে সূর্যগ্রহণের সময় নামাজ পড়ার বিধান রয়েছে, আল্লাহর কাছে দোয়া করার নির্দেশ রয়েছে। কথার মাঝখানে আবুল হায়াতের একমাত্র ছেলে রাতুল ফোন দিলে তিনি সেই কল রিসিভ করে না, উল্টো তাকে গালমন্দ করতে শুরু করে। আসলে রাতুল ছিল একজন মাদকাসক্ত, যার কারণে আবুল হায়াত সাহেব তাকে ঘর থেকে বের করে দিয়েছেন আর তার সকল সম্পত্তি অনাথ আশ্রমে দিয়ে রাতুলকে ত্যায্যপুত্র করার চিন্তা ভাবনা করে রেখেছেন। এদিকে মুকুলের জীবন একইভাবে পার হচ্ছে। সারা মাস কাজ করে তারপর মাসের শেষে বেতন পায়। সে বেতন পায় মোট 17,000 টাকা। টাকা পাওয়ার পরে সেই টাকা 2 ভাগ করে, এক ভাগে 9,000 আর এক ভাগে 8,000। প্রথমে ভাবে যে বাড়িতে 9,000 টাকা পাঠাবে, কিন্তু পরে কিছু একটা ভেবে আবার 8,000 টাকা পাঠায় আর বাকি 9,000 টাকা নিজের কাছেই রেখে দেয়। আর সাথে একটা চিঠি দেয় যেখানে সে তার স্ত্রীকে লিখেছে যে তার মোবাইল নষ্ট হয়ে যাওয়ার কারণে সে বাড়িতে ফোন করতে পারছিল না। মোবাইল ঠিক করার পরে সে বাড়িতে ফোন দিয়ে কথা বলবে। টাকা পাওয়ার পর রুমালির শাশুড়ি বেশ ভড়কে যান, কারণ তার ছেলে এতদিন মাসে 12,000 টাকা পাঠাতো আর এই মাসে পাঠিয়েছে মাত্র 8,000 টাকা।
রুমালের শাশুড়ি মনে করে হয়তো তার ছেলে রুমালের উপর থেকে মন উঠে গিয়েছে, যার কারণে সে এখন আর বেশি টাকা পাঠাতে চাচ্ছে না। তাই সে রূপালীকে নানা আজে বাজে কথা বলে কষ্ট দিতে থাকে। এরপর আমরা মুকুলকে দেখতে পাই তার মোবাইলে গেম খেলতে। তার মানে সে বাড়িতে মিথ্যে কথা বলেছে যে তার মোবাইল নষ্ট হয়ে গিয়েছে, আর এর কারণ আমরা একটু পরেই জানতে পারবো। শহরে শাপলা নামের এক সুন্দরী গার্মেন্টস কর্মীর প্রেমে পড়েছে মুকুল। মেয়েটিকে সে কখনো সরাসরি তার মনের কথা বলতে না পারলেও প্রতিদিন সে লুকিয়ে লুকিয়ে শাপলাকে দেখত, আর এই কারণেই সে বাড়িতে টাকা কম পাঠিয়ে নিজের কাছে বেশি টাকা রেখেছে। অন্যদিকে রাতুল তার বাবার এতিমখানায় সম্পত্তি দিয়ে দেওয়ার কথা শুনে বাড়িতে আসে। সে এসে তার বাবাকে বোঝানোর চেষ্টা করে সে এখন আর ওইসব খারাপ কাজে নেই, এখন একেবারে ভালো হয়ে গিয়েছে। তাই সে এখন থেকে বাড়িতে এসে তার বাবার সাথে থাকতে চায়। এতিমখানায় সম্পত্তি দিয়ে দিলে সে একেবারে পথে বসে যাবে, তাই সে তার বাবাকে এমনটা করতে বারণ করে। কিন্তু যাওয়ার আগে সে ঠিকই আগের মতো তার বাবার কাছ থেকে 5 লাখ টাকা চায়। এতে তার বাবা রেগে তাকে বলে যে কুকুরের লেজ কখনোই সোজা হয় না। তখন রাতুলও রেগে গিয়ে তার বাবার সামনেই নেশা করতে শুরু করে। পরিস্থিতি হাতাহাতি পর্যায়ে চলে গেলে মুকুল এসে তাদের দুজনকে কোনো রকম সামলে নেয়। এদিকে গ্রামে রুমালির সাথে তার শাশুড়ির খুব একটা ভালো সম্পর্ক যাচ্ছিল না। গ্রামের এক পাগলকে প্রতিদিন রূপালী ভাত খাওয়াতো, কিন্তু বিষয়টা তার শাশুড়ি একেবারে সহ্য করতে পারত না। বিছানায় শুয়ে শুয়েই সে রূপালীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে, এমনকি তার চরিত্র নিয়েও প্রশ্ন করতে থাকে তার শাশুড়ি। পাগলের সাথে তাকে জড়িয়ে নানান ধরনের কথা বলতে থাকে সারাক্ষণ, এমনকি দোয়া করে দেওয়ার নাম করে কাছে এনে তার চুল পর্যন্ত ছিঁড়ে ফেলে। কি ভয়ঙ্কর মহিলা রে বাবা! একদিকে স্বামীর কোনো খোঁজ নেই, অন্যদিকে শাশুড়ির এই অসহ্য আচরণ রূপালীর জীবনটা যেন বিষিয়ে তুলছে। কিন্তু মুকুলের তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে ঢাকা শহরে দিব্যি শাপলার প্রেমে হাবুডুবু খাচ্ছে। শাপলা যে গার্মেন্টসের চাকরি করত সেখানেও তার বেশ সুনাম রয়েছে, কারণ টানা 6 মাস ধরে শ্রেষ্ঠ শ্রমিকের পুরস্কার পাচ্ছে শাপলা, যার কারণে একদিন গার্মেন্টসের ম্যানেজার তাকে চেয়ারম্যানের সাথে দেখা করায়। চেয়ারম্যানও শাপলার এমন কর্মঠ স্বভাব দেখে বেশ খুশি, কিন্তু শাপলাকে এক ভকাটে ছেলে পছন্দ করত। রাজনৈতিক দলের লোক হওয়ার কারণে সে প্রায় সময় তার প্রভাব খাটিয়ে শাপলাকে হুমকি ধামকি দিয়ে বিয়ে করার জন্য রাজি করানোর চেষ্টা করত। কিন্তু শাপলার কঠোর অবস্থান এবং প্রতিবাদী মনোভাবের কারণে সেই ছেলেটা তার সাথে পেরে উঠত না। কিন্তু মুকুল ছিল বেশ নরম মনের মানুষ। একদিন তার বাসার সামনে একটা রক্তাক্ত আহত কবুতর দেখতে পেলে সে সেটাকে অনেক যত্ন করে সুস্থ করে তোলে। শুধু তাই নয়, হায়াত সাহেবের বাড়িতেও অ্যাকুরিয়ামের মাছগুলোকে বেশ খেয়াল রাখে মুকুল। বোঝাই যাচ্ছে পশু পাখির প্রতি তার আলাদা একটা টান রয়েছে। অন্যদিকে রাতুলের বন্ধু তার পাওনা টাকার জন্য রাতুলকে চাপ দিতে থাকে আর বলতে থাকে যে তার বাবা এত বড় লোক হওয়ার পরেও তার সামান্য টাকাগুলো পরিশোধ করতে এত সময় লাগছে তার। রাতুলের এসব কথা শুনে তার বাবার প্রতি খুব বাড়তে শুরু করে। দেখতে দেখতে 1 মাস পার হয়ে যায়, কিন্তু রূপালী তখনও ঢাকা থেকে কোনো কল পায়নি। এ নিয়ে গ্রামের মহিলারাও নানান কথা বলতে শুরু করেছে যে রূপালীর স্বামী হয়তো ঢাকায় গিয়ে আরেকটা বিয়ে করে ফেলেছে, তাই আর রূপালীর সাথে কথা বলছে না। এইসব কথা শুনে রূপালীর মন আরো খারাপ হয়ে যায়, আর মুকুলও শাপলার প্রেমে এতই পাগল হয়ে পড়ে যে তার মাথায় তান্ত্রিক বা কবিরাজি কাজ করে শাপলাকে বশ করার চিন্তা ভাবনাও আসা শুরু করে। একদিন শাপলা চুড়ি কিনতে গেলে চুড়ির দাম বেশি হওয়ার কারণে না কিনে চলে গেলে মুকুল সেই চুড়ি শাপলার জন্য কিনে রাখে। কিন্তু যাওয়ার পথে ভকাটি ছেলেটা শাপলাকে বিরক্ত করতে দেখে মুকুল অনেক রেগে যায়। তাই সে পাথরের সাথে ইচ্ছে করে হোঁচট খাওয়ার অভিনয় করে ভকাটের ছেলেটার গায়ের উপর পড়লে ছেলেটার হাতে থাকা গরম চা তার গায়ে গিয়ে পড়ে। আসলে এখানে মুকুলের এত সাহস ছিল না যে সে তাকে সরাসরি গিয়ে আঘাত করবে, তাই সে এমন ভাবেই ছেলেটাকে ছোট্ট একটা শাস্তি দেওয়ার চেষ্টা করেছে। গ্রামে রূপালী স্বামীর খোঁজ না পেয়ে তার স্বামীর উদ্দেশ্যে একের পর এক চিঠি লিখতে থাকে, কিন্তু মুকুল সেগুলো শুধু পড়ে যায়, কোনো উত্তর দেয় না। তার মাথায় শুধু শাপলার কথাই ঘুরতে থাকে। সে চিঠি লিখে শাপলার উদ্দেশ্যে। মুকুলের রুমে নতুন রুমমেট এসেছে আর তার সাথে একটা কালো বিড়ালও এসেছে, কিন্তু
মুকুল লক্ষ্য করে যে এই কালো বিড়ালটির তার কবুতরের উপর আলাদা একটা নজর রয়েছে, তাই সে সব সময় কবুতরটাকে ওই কালো বিড়াল থেকে দূরে রাখার চেষ্টা করে। মুকুল প্রতিদিন তার কেনা গিফট আর চিঠিটা কোনো রকম শাপলাকে দেওয়ার উপায় খুঁজতে থাকে। একদিন শাপলাকে গার্মেন্টসের গার্ডের সাথে কথা বলতে দেখে বুঝতে পারে গার্ডের সাথে শাপলার অনেক ভালো সম্পর্ক রয়েছে। তাই মুকুল গার্ডের সাথে এই বিষয়ে কথা বলার জন্য রাতের বেলায় ডিউটি শেষে পিছু করলে গার্ড তাকে অন্ধকারের মধ্যে ছিনতাইকারী ভেবে চিৎকার করতে শুরু করে। তখন আশেপাশে মানুষ এসে মুকুলকে গণধোলাই দিতে শুরু করে। পরে মুকুলকে দেখে ছিনতাইকারী মনে না হলে মুকুলের সব কথা গার্ড শুনে আর মুকুলকে বলে সে যেন সরাসরি শাপলাকে বিয়ের প্রস্তাব দেয়। সেই কাজে মুকুল গার্ডের সাহায্য নিতে চাইলে গার্ডের কারণে মুকুল গণধোলাই খাওয়ার অপরাধ বোধ থেকে গার্ড তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তখন মুকুল গার্ডকে ওই চুড়ি আর একটা চিঠি দেয় শাপলাকে দেওয়ার জন্য। পরদিন শাপলা কাজে আসলে গার্ড তাকে সেই চুড়ি আর চিঠি দিয়ে বলে কেউ একজন এসে এগুলো তার জন্য রেখে গিয়েছে। শাপলা তার পছন্দের চুড়ি উপহার স্বরূপ পেয়ে বেশ খুশি হয়ে যায়। শাপলার উপহার গ্রহণ করার কথা মুকুল জানতে পেরে খুশি হয়ে সে শাপলার জন্য 1500 টাকা দিয়ে একটা শাড়ি কিনে সে সেই শাড়ি নিয়ে আবুল হায়াতের বাসায় যায়। সেখানে গিয়ে জানতে পারে আবুল হায়াত সাহেব তার সব সম্পত্তি তার ছেলে রাতুলের নামে করে দিচ্ছে। সামনে রাতুলের জন্মদিনে তাকে সারপ্রাইজ হিসেবে এই কথা তিনি রাতুলকে বলবে বলে ঠিক করেন। রাতে মুকুলের কাজ শেষে বাড়ি থেকে বের হয়ে গেলে আমরা রাতুলকে দেখতে পাই চুপি চুপি বাসায় ঢুকতে। তার কাছে পিস্তল দেখে বোঝাই যাচ্ছিল কিছু একটা অঘটন ঘটাতেই সে এখানে এসেছে। এদিকে মুকুলের বাসায় আসার পরে মনে পড়ে যে সে শাপলার জন্য কিনা শাড়িটা আবুল হায়াতের বাসাতেই রেখে এসেছে। তখন সে তড়িঘড়ি করে আবার আবুল হায়াতের বাসায় যায় শাড়ি আনতে, কারণ পরদিন এটা আবার গার্ডকে দিতে হবে শাপলাকে দেওয়ার জন্য। মুকুল বাসায় গিয়ে দেখতে পায় এক ভয়ানক কাণ্ড। তবে আমরা ভেবেছিলাম রাতুল হয়তো আবুল হায়াত সাহেবকে খুন করেছে, কিন্তু সেখানে উল্টো রাতুলের দেহ মাটিতে পড়ে আছে। মানে রাতুল আবুল হায়াতকে মারতে এসেছিল ঠিকই, কিন্তু সে জানতো না তার বাবার কাছেও একটা পিস্তল রয়েছে। আর আবুল হায়াত অন্ধকারে রাতুলকে চিনতে না পেরে ডাকাত ভেবে গুলি চালিয়ে দিয়েছে। এরপর মুকুল আর আবুল হায়াত সাহেব দ্রুত রাতুলকে হসপিটালে ভর্তি করায়। পরদিন আবার মুকুল গার্মেন্টসে গিয়ে গার্ডকে শাপলার জন্য কিনা শাড়ি এবং আরো একটা চিঠি দিয়ে আসে। সেদিনও চেয়ারম্যান শাপলার কাজের অনেক প্রশংসা করে। শাপলাও তার চেয়ারম্যানকে পিতৃতুল্য হিসেবে দেখে। কাজ শেষে বের হওয়ার সময় সে শাড়ি আর চিঠি পেয়ে অনেক খুশি হয়ে যায়। শাপলাও আস্তে আস্তে মুকুলের প্রেমে পড়ে যাচ্ছিল, কিন্তু এদিকে রূপালীর মনের অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করেছে। 2টা মাস হয়ে গেল সে তার স্বামীর কাছ থেকে কোনো ফোন পাচ্ছে না, শুধু মাস শেষেই টাকাটাই পায়। এদিকে তার শাশুড়িও কথা শোনাতে দ্বিধা করে না। তার শাশুড়ির মতে তার ছেলে শুধুমাত্র তার জন্যই টাকা পাঠায়, তার রূপালীর প্রতি কোনো মায়া মমতা নেই, কারণ রূপালী একজন চরিত্রহীনা নারী। গ্রামের মহিলারা রুমালীকে বলে যে ঢাকা অনেক বড় শহর, গ্রামের অনেক নারীর স্বামীরা ঢাকায় গিয়ে অন্য কারোর সাথে বিয়ে করে বসে। রুমালী ভাগ্যবতী যে তার স্বামী তার জন্য এখনো টাকা পাঠায়। এর মধ্যে রুমালী সে পাগলটিকে প্রতিদিন ভাত খাওয়াতো, আর এই নিয়ে তার শাশুড়ি তার সাথে নিয়মিত ঝগড়া করত। তার ছেলে নাকি শুধু সে খাওয়ার জন্য টাকা দেয়, পাগলকে খাওয়ানোর জন্য না। তার শাশুড়ি সেই পাগলটিকে একেবারে দেখতে পারত না, কিন্তু রুমালী ছিল নম্র মনের মানুষ। সে চিন্তা করত যদি পাগলটাকে সে খেতে না দেয় তাহলে সে কোথায় গিয়ে খাবে। একদিন পাগলটাকে খেতে দেওয়ার সময় রূপালী দেখে তার একটা কানের দুল ভেঙে গিয়েছে। সেটা দেখে রুমালীর মন আরো খারাপ হয়ে যায়। কানের দুল ভাঙা গ্রামে গঞ্জে অশুভ চোখে দেখে। অন্যদিকে দেখা যায় মুকুল একজোড়া দুল কিনেছে, তবে সেটা শাপলার জন্য। সে শাপলার প্রেমে এতটাই পাগল হয়ে গিয়েছে যে প্রতিদিন সে রূপচর্চা করতে শুরু করে। তার এমন অবস্থা দেখে মনে হয় সে প্রথম প্রেমের অনুভূতি পাচ্ছে। এদিকে রাতুলের জ্ঞান ফিরে আসে। তখনও একটা অপারেশন করা বাকি, কিন্তু রাতুল জ্ঞান ফেরার পর তার ভুল বুঝতে পারে। সে তার বাবার কাছে ক্ষমা চায়। আবুল সাহেবও তার ছেলেকে ক্ষমা করে দেন। আবুল হায়াত সাহেব হাসপাতালে ছেলেকে নিয়ে ব্যস্ত থাকার কারণে মুকুলের কোনো কাজ ছিল না। সে ওই সময়টাতে সারাক্ষণ শাপলার পিছে পিছে ঘোরা শুরু করে। একদিন শাপলা তার অফিসের কাজে যাওয়ার সময় সেই বকাটে ছেলেটা শাপলার উপর এক বালতি রঙের পানি ঢেলে দেয়। এতে শাপলা অনেক অপমানিত হয়, কিন্তু কিছু বলতে পারে না। তখন পেছন থেকে মুকুল এক বোতল পানি এনে শাপলার হাত মুখ ধুতে সাহায্য করে। এতদিন বকাটে ছেলেটা রাস্তায় রাস্তায় শাপলাকে অপমান করত, আজকে
সরাসরি শারীরিক হ্যারাসমেন্ট সহ্য করতে না পেরে শাপলা তার চেয়ারম্যানের সাহায্যে পুলিশ কমপ্লেইন করলে পুলিশ সেই বখাটে ছেলেটাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর সেই কাজের জন্য সে তার চেয়ারম্যানকে ধন্যবাদ জানাতে তার বাড়িতে যায়। সেখানে চেয়ারম্যানের পরিবারের সাথে ভালোই সখ্যতা গড়ে ওঠে শাপলার। অন্যদিকে রূপালী তার স্বামীর কোনো খোঁজ না পেয়ে একের পর এক চিঠি পাঠাতে থাকলে তার শাশুড়ি তাকে এত চিঠি পাঠাতে বারণ করে, কারণ তার ছেলেকে বেশি বিরক্ত করলে সে যদি আবার টাকা পাঠানো বন্ধ করে দেয় তাহলে তাদের দুজনকে না খেয়ে থাকতে হবে। রূপালী তার শাশুড়ির সব কাজ করার সত্ত্বেও বিনিময়ে শুধুমাত্র পেত অসম্মান। মুকুল চিঠি লিখত শুধু শাপলাকে আর টাকা পাঠাতো নিজের বাড়িতে, কিন্তু কোনো চিঠি পাঠাতো না। রূপালীও মাসে মাসে টাকা পেত কিন্তু কোনো চিঠি পেত না। একদিন সে রেগে গিয়ে টাকাগুলো মাটিতে ফেলে দেয়। সে মনে মনে ভাবতে শুরু করে যে আসলেই তার স্বামী শহরে হয়তো অন্য কোনো মেয়ের পাল্লায় পড়েছে, নয়তো বা বিয়ে করেছে। অন্যদিকে সেই গার্ডের সাহায্যে মুকুল শাপলাকে উপহার পাঠাতে থাকে। এভাবে প্রতিদিন উপহার পেতে পেতে শাপলা একদিন বুঝে যায় সেই গার্ড তার উপহারদাতাকে চিনে। তাই সে নিজে একদিন একটা চিঠি লিখে আনে মুকুলের জন্য এবং গার্ডকে দেয় সেটা মুকুলকে দিতে। যে চিঠিতে লেখা ছিল পরদিন তার চেয়ারম্যানের মেয়ের জন্মদিন উপলক্ষে চেয়ারম্যান শাপলাকে দাওয়াত দিয়েছে। শাপলা মুকুলকে সেই অনুষ্ঠানে এসে তার সাথে দেখা করতে বলে। মুকুল একদিন বাসায় গিয়ে দেখে তার পোষা কবুতরটিকে ওই কালো বিড়ালটি মেরে ফেলেছে। এতে তার মন অনেক খারাপ হয়ে যায়, কারণ সে পোষা কবুতরটাকে অনেক যত্ন করে রেখেছিল। সেই মুহূর্তে সেখানে গার্ড এসে শাপলার দেওয়া চিঠিটা মুকুলকে দেয়। কষ্টের মধ্যেও মুকুল শাপলার এমন চিঠি পেয়ে বেশ খুশি হয়ে যায়। অন্যদিকে রূপালীর ঘরে ঘটে যায় আরেক ভয়ানক ঘটনা। রূপালী তার স্বামীর কোনো খোঁজ খবর না পেয়ে একদিন তার শাশুড়ির কাছ থেকে অনুমতি চায় ঢাকা শহরে গিয়ে একবার তার স্বামীর খোঁজ খবর নেওয়ার জন্য, কিন্তু তার শাশুড়ি তাকে কোনোভাবেই যেতে দিবে না, কারণ সে যদি চলে যায় তাহলে সে এমন প্যারালাইসিস অবস্থায় একা কিভাবে থাকবে। উল্টো আরো অনেক কটু কথা শুনিয়ে দেয় রূপালীকে। রুমালির কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। একটা মেয়ের সবচেয়ে আপন মানুষ হলো তার স্বামী। স্বামীর কাছ থেকে এমন অবহেলা কোনো মেয়েই মুখ বুজে সহ্য করতে পারবে না। তখন রুমালির এত কষ্ট দেখতে পেয়ে সে পাগলটা সেদিন ভোরবেলায় এসে বালিশ চাপা দিয়ে রূপালীর শাশুড়িকে হত্যা করে বসে। পরদিন সকালে রূপালী ঘুম থেকে উঠে তার শাশুড়িকে মৃত অবস্থায় দেখতে পেয়ে অনেক ভয় পেয়ে যায়। বাইরে পাগলটিকে বসে থাকতে দেখে বুঝতে পারে যে সেই পাগলটি তার শাশুড়িকে হত্যা করেছে, কিন্তু এই বিষয়ে সে বাইরের কাউকে কোনো কিছু বলে না। এরপর রূপালী সিদ্ধান্ত নেয় সে ঢাকাতে গিয়ে তার স্বামীকে খুঁজে বের করবে, কারণ এখন তাকে বাধা দেওয়ার মতো আর কেউ নেই। তাই সে তখনই ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে শাপলা মুকুলের দেওয়া শাড়ি, চুড়ি, কানের দুল পরে তৈরি হয় অনুষ্ঠানে যাওয়ার জন্য। মুকুলও তৈরি হয়ে রিকশাতে উঠে শাপলার সাথে দেখা করতে যাওয়ার জন্য। অন্যদিকে রূপালীও ঢাকা এসে পৌঁছায়। মুকুল রিকশাতে থাকা অবস্থায় হঠাৎ আবুল হায়াত সাহেব ফোন দিয়ে বলে রাতুলের অপারেশনের জন্য এখনই রক্ত লাগবে। রাতুল আর মুকুলের রক্তের গ্রুপ ছিল একই, যার কারণে মুকুলকে দ্রুত রক্ত দিতে যেতে হবে। মুকুল যেতে না চাইলেও মুখের উপর সে আবুল হায়াত সাহেবকে কোনো কিছুই বলতে পারে না। মুকুল হাসপাতালে সারাদিন বসে থাকার পরেও সেখানে কেউ রক্ত নিতে আসে না। হাসপাতালে থাকা অবস্থায় মুকুল নিউজে জানতে পারে যে সেদিন আবারও সূর্যগ্রহণ হবে। আর তখনই গার্ডও তাকে ফোন দিয়ে এক ভয়ানক ঘটনা শোনায়। শাপলা নাকি আত্মহত্যা করেছে। সে যখন চেয়ারম্যানের বাড়িতে অনুষ্ঠানে যাচ্ছিল রাস্তার কেউ তাকে ধর্ষণ করেছিল। যে অপমান সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে। আর তার কিছু সময় পর আবুল হায়াত সাহেব ফোন দিয়ে বলে যে আজকে আর রক্ত লাগবে না। কিন্তু এই রক্ত দিতে এসেই মুকুল তার সবকিছু হারালো। সে যদি শাপলার সাথে চেয়ারম্যানের ঘরে যেত তাহলে শাপলার সাথে এমন অন্যায় হতো না। শাপলা আজ বেঁচে থাকতো। মুহূর্তের মধ্যেই যেন মুকুলের জীবন এলোমেলো হয়ে গেল। মুকুল একেবারে নিষ্প্রাণ দেহের মতো হয়ে গিয়েছে। মুকুল প্রথমে ভেবেছিল শাপলার সাথে এমন খারাপ কাজ সেই বকাটে ছেলেটাই করেছে। তাই সে ওই বকাটে ছেলেটাকে খুঁজে বের করে প্রচন্ড মারতে শুরু করে। এমনকি এক পর্যায়ে প্রচন্ড রাগে ছেলেটার গলা টিপে ধরে। ছেলেটাকে গলা চিপে ধরলে ছেলেটা মারা যাওয়ার উপক্রম হয়। তখন হঠাৎ গার্মেন্টসের গার্ড এসে মোশাররফ করিমকে থামায় আর বলে এই বকাটে ছেলেটা কোনো কিছুই করেনি। আসলে শুরু থেকে চেয়ারম্যানের খারাপ নজর শাপলার উপর ছিল। তাই সে শাপলাকে মিথ্যে কথা বলে মেয়ের জন্মদিনের মিথ্যা বাহানা করে শাপলাকে এমন সময়ে তার বাসায় ডেকে নিয়ে যায় যখন তার বাসায় কেউ ছিল না।
আর সেখানে শাপলাকে একা পেয়ে তাকে ধর্ষণ করে চেয়ারম্যান। শাপলা যাকে পিতার স্থান দিয়েছে, পিতার সমতুল্য মানুষটাই আজ তার জীবন ধ্বংস করে দিয়েছে। এমন অপমান সহ্য করতে না পেরে শাপলা আত্মহত্যা করে। যদিও এর মধ্যে সেই চেয়ারম্যানকে পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু তাকে যতই গ্রেফতার কিংবা মারা হোক না কেন, মুকুলের শাপলা তো আর কখনো ফিরে আসবে না। মুকুল অনেক বেশি ভেঙে পড়ে। সে গিয়ে শেষবারের মতো শাপলাকে বিদায় দিয়ে আসে। এদিকে ততক্ষণে রূপালী তার স্বামীর ঘর খুঁজে বের করে মুকুলের ঘরের সামনে তার ছেলেকে নিয়ে বসে আছে। মুকুল বাইরে থেকে এসে দেখে রূপালী তার ছেলেকে নিয়ে সেখানে বসে আছে। আর এখানেই সামনে আসে গল্পের সবচেয়ে বড় টুইস্ট। রূপালী মুকুলকে দেখে বলে ওঠে, জব্বার মিয়া কি এখানে থাকে? মুহূর্তের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যায়। আসলে এখানে মুকুল রূপালীর স্বামী না, রূপালীর স্বামী ছিল মুকুলের রুমমেট জব্বার মিয়া। শুরু থেকে গল্পটাকে এমনভাবে সাজানো হয়েছিল, দেখে একদম মনে হচ্ছিল যেন মুকুলই রূপালীর স্বামী, আর মুকুল গ্রামে তার বউ রেখে শহরে অন্য মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে। জব্বার লেখাপড়া খুব কম জানত, তাই সে তার স্ত্রীর কাছে চিঠি লেখাতো মুকুলকে দিয়ে। মুকুলও দেখত তার স্ত্রীর প্রতি জব্বারের ছিল প্রচণ্ড প্রেম। জব্বার কাজ করত একটা ফ্যাক্টরিতে। 3 মাস আগে সেই ফ্যাক্টরিতে আগুন লেগে যায়। সেই আগুনে পুড়ে মারা যায় জব্বার। জব্বারের লাশের সবকিছুই পুড়ে যায়, কোনো কিছুই অবশিষ্ট পাওয়া যায়নি দাফন করার মতো। মুকুল জানত জব্বারের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল সেই। জব্বার মারা যাওয়ার পর তার পরিবারকে কিভাবে জব্বারের মারা যাবার খবরটা দেবে সেটা সে বুঝতে পারেনি। তাই মুকুল প্রতি মাসে নিজের সাধ্যমতো জব্বারের পরিবারকে একটা টাকার অ্যামাউন্ট পাঠাতো, যাতে করে রূপালী এবং তার শাশুড়ি কোনোরকম খেয়ে বেঁচে থাকে। রূপালী এসব কথা শুনে কান্নায় ভেঙে পড়ে, কারণ তার একমাত্র আশা ছিল তার স্বামী। গ্রামের কোনো মেয়ের স্বামী মারা যাওয়ার কষ্ট তার কাছে অনেক বড় কষ্ট। মুকুলের ভেতরেও রয়েছে প্রচণ্ড যন্ত্রণা। সে তার একমাত্র ভালোবাসা শাপলাকে হারিয়েছে। তার জীবনে কোনো ভালোবাসাই থাকেনি, কবুতরটা থাকেনি, শাপলাও থাকেনি, তার কোনো বন্ধু বান্ধবও নেই। তার মনে অনেক আফসোস রয়েছে। সে সঠিক সময়ে কোনো কথায় কাউকে বলতে পারেনি। সে সময় যদি সে হায়াত সাহেবকে না বলতে পারত, তাহলে আজ শাপলা বেঁচে থাকত। জব্বার মারা যাওয়ার পর তার পরিবারকেও জব্বারের মারা যাওয়ার খবরটা দিতে পারেনি। মুকুলের এক বুক ভরা আফসোস নিয়ে ওয়েব ফিল্মটি এখানেই শেষ হয়। আসলে আমি যখন ওয়েব ফিল্মটা দেখছিলাম, শুরু থেকেই আমি মুকুলকে মনে মনে অনেক বেশি গালিগালাজ করেছি, কারণ ঘটনা প্রবাহটাকে এমনভাবে সাজানো হয়েছিল যেন মুকুল ঢাকায় এসে পরকীয়া করছে, আর এদিকে তার স্ত্রী তার মায়ের করা অত্যাচার সহ্য করে বেড়াচ্ছে। আসলে সেটা ছিল না। গল্পের শেষের টুইস্টটি একেবারে অপ্রত্যাশিত ছিল। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ছোট ছোট ভালোবাসা আমাদের কষ্ট করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।